সবাইকে গল্পকথা বাই মিকিতে স্বাগত। আজ চতুর্দশ পর্ব। একটিমাত্র শব্দ আমাদের সকল ব্যথা মুক্ত করতে পারে, সেটি হলো ভালোবাসা। সফোক্লিস। সক্রেটিস এখন চাচা, তার সমবয়সী সব বন্ধুর ছেলেদের চাচা। তার বন্ধুরা বিয়ে শাদী করে ফেলেছে অনেক আগেই। কৃত, চিরফোন, ইউরিপিডিস সবাই বিবাহিত। সবার ঘরে একের বেশি সন্তান। তাদের যে কারো বাড়িতে সক্রেটিস গেলে চাচা চাচা করে শিশুরা এগিয়ে আসে। কৃত বলে আর কিছুদিনের মধ্যেই সক্রেটিস হয়ে যাবে অ্যাথেন্সের সবার চাচা, গণচাচা। গণচাচা হতে তার নিজের কোনো সমস্যা নেই, সমস্যা মা বাবার। তার মা বাবা এখন খুব ভালো আছেন। অ্যাথেন্সের সব রাজমিস্ত্রি এখন ভালো আছে, তাদের হাতে অনেক কাজ। প্যারিক্লিস শত শত ভবন বানাচ্ছেন, হাজার হাজার মূর্তি হচ্ছে ফিডিয়াসের কারখানায়। প্রতিদিন ঠিকাদাররা নতুন নতুন কাজ পাচ্ছে। সক্রেটিসের বাবাও বেশ কয়েকটি নতুন কাজ পেয়েছেন। তিনি পয়সার মুখ দেখেছেন। আর অভাব নেই, আর কদিন ভালো করে কাজ করলেই তিনি ধনী হয়ে যাবেন। কিন্তু তার কপালে ধনী হওয়া নেই। বেশি দিন সুখ সইল না। বুড়ো বয়সে একসাথে অনেক কাজ করতে গিয়ে হঠাৎ তিনি মারা গেলেন। সক্রেটিস পিতৃহীন হলো। বাবা মারা যাওয়ার পর বিধবা মা প্রতিদিন কান্নাকাটি করেন। তিনি সক্রেটিসকে শুধু দুটি কাজ করতে বলেন। বাবার শুরু হওয়া মূর্তিগুলো শেষ করতে হবে আর তাড়াতাড়ি একটি বিয়ে করতে হবে। সক্রেটিস ভাবল দুইটির মধ্যে দ্বিতীয়টি সহজ। সে বিয়ে করতে রাজি হলো। সক্রেটিসের জন্য পাত্রী পাওয়া সহজ নয়। তার পরিচিত সে অ্যাথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষ, কিন্তু বাজারে জ্ঞানের কোনো দাম নেই। বিয়ের বাজারে তো কোনো দামই নেই। তবু মা হাল ছাড়লেন না। মা যেখানে যান সেখানেই পাত্রী খোঁজেন। একদিন তিনি এক বাড়িতে গেছেন সন্তান প্রসব করাতে। সেই বাড়িতে একটি মেয়ে খুব চেঁচামেচি করছে, বড় ভাইদের ইচ্ছা মতো বকাবকি করছে। ভাইরা বিড়ালের মতো সুরসুর করে তার কথা শুনছে। তবে মেয়েটি খুব কাজের, একলা হাতে সব কিছু করছে। বাবাকে হুকুম দিচ্ছে, মাকে কাজ করে দিচ্ছে, দাসকে টাকা দিয়ে বাজারে পাঠাচ্ছে। কিন্তু সমস্যা একটি, মেয়েটির মুখ সারাদিন চলছে, সারাক্ষণ কাউকে না কাউকে বকা দিচ্ছে। আবার বাড়ির সবাই যখন আনন্দ করছে, মেয়েটি এক কোণায় গিয়ে চুপি চুপি কাঁদছে। কান্না শেষ করে আবার কাজ শুরু করছে, সাথে সাথে শুরু করছে বকাবকি। একেবারে নারিকেল স্বভাব, ভেতরে টলটলে পানি আর বাহিরে ভীষণ শক্ত। সক্রেটিসের মা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলল, জেনথিপি। মা বললেন, সুন্দর নাম। জেনথিপি শব্দের মানে জানো? জেনথিপি মানে হলুদ রঙের ঘোড়া। মা বললেন, বেশ, জীবনে গাধা হয়ে থাকার চেয়ে ঘোড়া হয়ে বাঁচাই ভালো। ভালো থেকো মা, সুখে থেকো। মেয়েটি কিছুই বুঝতে পারছে না, ঘোড়া আর গাধা কোথা থেকে এলো। সে ফ্যাল করে তাকিয়ে রইল। মা ভাবছেন সক্রেটিসের জন্য এরকম একটি ঘোড়াই দরকার। শক্ত মেয়ে না হলে সক্রেটিসকে নিয়ে সংসার করতে পারবে না। যে মেয়ে শুধু কাঁদে, সক্রেটিস তাকে নিয়ে সাগরে পড়বে। যে মেয়ে সক্রেটিসকে ধমক দিতে পারবে, সেই মেয়েই পারবে তার সাথে সংসার করতে। মেয়েটিকে মায়ের পছন্দ হয়েছে, শুধু একটি সমস্যা, মেয়েটির বয়স সক্রেটিসের চেয়ে অনেক কম। মেয়েটি 13 বছরের আর সক্রেটিস 37 পার হতে চলল। মেয়েটির বাবার নাম লেমপ্রোক্লিস। ভালো মানুষ, এককালে টাকা পয়সা ছিল, এখন অবস্থা পরিতির দিকে। সেটিই ভালো। বেশি পয়সাওয়ালা কেউ সক্রেটিসের কাছে মেয়ে দেবে না। এখন একজন ঘটক দরকার। ঘটক হিসেবে এগিয়ে এলো সক্রেটিসের সব কাজই কৃত। এক সুন্দর বিকালে কৃত সক্রেটিসকে নিয়ে থিয়েটারের দিকে বের হলো। কৃতর হাতে একটি আপেল। সক্রেটিস আপেলের মর্ম বুঝতে পারছে না। তারা জলপাই বাগানের ভেতর দিয়ে যাচ্ছে। বাগানের প্রান্তে গল্প করছে কয়েকটি মেয়ে। তাদের একজন কৃতর স্ত্রী, অন্যদের মধ্যে সক্রেটিস চিনে না। কৃত বলল, ওই মেয়েদের মধ্যে মাঝের মেয়েটির নাম জেনথিপি। ওই মেয়েটিকে তুমি এই আপেলটা ছুঁড়ে মারবে। এবার সক্রেটিস আপেল নেওয়ার মর্ম বুঝতে পারল। আপেল হলো ভালোবাসার প্রতীক। একটি আপেলকে মাঝখানে কাটলে হৃদয়ের মতো দুই খণ্ড হয়। তাই আপেল হলো এমন জিনিস যেখানে দুটি হৃদয় এক হয়ে থাকে। প্রেমের জন্য এর চেয়ে ভালো প্রতিকার হয় না। সৌন্দর্যের দেবী আফ্রোদিতির প্রতীকও আপেল। সৌন্দর্য প্রতিযোগিতায় অন্য দেবীদের হারিয়ে মিস ইউনিভার্স হয়ে তিনি আপেল পেয়েছিলেন ট্রয়ের রাজপুত্র প্যারিসের কাছ থেকে। সক্রেটিস আপেল হাতে নিয়ে তাকিয়ে আছে জেনথিপির দিকে। জেনথিপি শব্দটার মানে হলুদ ঘোড়া। মেয়েটি ঘোড়ার মতোই, ঘাটটা অনেক লম্বা, তবে দেখতে মন্দ নয়। মেয়েটি তাকে দেখেনি এখনো। সক্রেটিস ভাবছে কি করবে, আপেলটা ছুঁড়বে নাকি ছুঁড়বে না। গ্রিকরা প্রেমের প্রস্তাব দেয় আপেল দিয়ে। কোনো মেয়েকে পছন্দ হলে তার দিকে ছুঁড়ে দেয় একটি আপেল। যদি মেয়েটি আপেলটি ধরে, মিষ্টি একটি হাসি দেয়, তার মানে মেয়েটি রাজি। আর আপেলটি না ধরলে মেয়েটি রাজি না। সক্রেটিস এখনো ভাবছে আপেলটি ছুঁড়বে নাকি ছুঁড়বে না। কৃত বলছে, অনেক ফন্দি করে তোমার ভাবি মেয়েটিকে জলপাই বাগানে এনেছে। দেরি করো না, যাও, সামনে গিয়ে আপেলটা ছুঁড়ে দাও। জেনথিপি এদিকে ফিরল। সে সক্রেটিসকে চেনে, শুনেছে এই লোক খুব জ্ঞানী, তবে কোনো কাজ করে না, শূন্য পকেটে জ্ঞান নিয়ে ঘোরে। কিন্তু সক্রেটিসের হাতে আপেল কেন?
আপেল মানে তো অন্য জিনিস। জেনতিপি বড় বড় চোখে তাকালো। তার বুক একটু একটু করে কাঁপছে। জলপাই বাগানে আপেল হাতে তার দিকে তাকিয়ে আছে সক্রেটিস। ঘটনা তো সুবিধার নয়। এই লোক তো জ্ঞানী, প্রেমিক নয়, তো এর হাতে আপেল কেন? তার বুকের কাঁপন বেড়ে গেল। জ্ঞানী লোক ভালোবাসতে পারে নাকি? জ্ঞান আর প্রেম কি এক ঘরে থাকতে পারে? জেনতিপি কি করবে? দৌড়ে পালিয়ে যাবে? কিন্তু পা তো নড়ছে না। তার সারা শরীর কাঁপছে। কেন যেন কাঁপতে তার ভালো লাগছে। মনে হচ্ছে মাথার মধ্যে একটি সুর শুনতে পাচ্ছে, খুব মিষ্টি একটি সুর। তার মন বলছে এই সুর যেন সারা জীবন চলে, কোনো দিন যেন বন্ধ না হয়, এই মুহূর্তটি যেন কোনো দিন শেষ না হয়। সে চোখ বন্ধ করে ফেলেছে। ভেবেছে চোখ খুললে দেখবে সামনে সক্রেটিস, কিন্তু না, চোখ খুলে দেখে কেউ নেই। সক্রেটিস পালিয়েছে। সেই জলপাই বাগানে আপেল ছুটতে পারেনি সক্রেটিস। তবু বিয়ে হলো। জেনথিপিকেই বিয়ে করলো সক্রেটিস। কৃত সব ব্যবস্থা করলো। বসন্তের শুরুতে সক্রেটিসের বিয়ে হলো। এক পাখি ডাকা সন্ধ্যায় ইমোতোস পাহাড়ের উপর তাদের 4 হাত এক হলো। চাঁদের আলো গায়ে মেখে সক্রেটিসের জীবন এলো জেনথিপি। জেনথিপি মানে হলুদ ঘোড়া। এই ঘোড়ার বয়স মাত্র 13 বছর। ছোট্ট ঘোড়াটি ঘুমিয়ে গেছে। সারাদিন বিয়ের অনুষ্ঠান করে তার ঘুম পাচ্ছে। সেই ঘুমন্ত মুখের দিকে চেয়ে সক্রেটিস প্রতিজ্ঞা করলো এই মেয়েটির সাথে সে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। মেয়েটি কিছু বললে সে রাগ করবে না। ওর সব রাগ অভিমান মুখ বুজে সহ্য করবে। কিন্তু জেনথিপি বিয়েতে রাতে কোনো প্রতিজ্ঞা করলো কিনা সেটা তার জানা নেই। সে প্রতিজ্ঞা করার আগেই ঘুমিয়ে পড়েছে। বিবাহিত জীবন মানুষের এক নতুন অভিজ্ঞতা। এই জীবনের জন্য আগে কোনো প্রশিক্ষণ থাকে না। তাই এই জীবনের শুরুতে প্রত্যেক নারী পুরুষ সমস্যায় পড়ে। যারা এই সমস্যা যত তাড়াতাড়ি মেটাতে পারে তারা তত তাড়াতাড়ি সুখী হয়। কিছু মানুষ আছে যারা এই সমস্যা সারা জীবনেও মেটাতে পারে না। সক্রেটিসও সেই রকম। তার দাম্পত্য সমস্যা সারা জীবনেও মিটবে কিনা সে জানে না। বিয়ে করেই তার সমস্যা শুরু হয়েছে। বউ যা চায় সেইগুলোর কোনোটাই করতে তার ইচ্ছা করে না। বউ চায় সে ঠিক সময় বাড়ি ফিরুক, বাজার করুক, খুনসুটি করুক, এই কোনোটাই তার পছন্দের কাজ নয়। সে সারা জীবন রাস্তাঘাটে ঘুরে ঘুরে বক্তৃতা দিয়েছে, সিমনের দোকানে বসে জ্ঞানের আলাপ করেছে, জিমসিয়ামে বসে ছেলেদের সাথে আড্ডা দিয়েছে। সেখানেই কোনো তরুণ পেয়েছে, শিক্ষা দিতে শুরু করেছে। যখন যার সাথে ভালো লেগেছে রাত দিন তার সাথে কাটিয়েছে। ভালো না লাগলে নতুন জায়গা খুঁজে নিয়েছে। বাড়ির দিকে নজর না দিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু বিয়ে করে বিপদে পড়েছে। এখন তার জন্য একটি মেয়ে অপেক্ষা করে। সারাদিন তার কথা মনে করে সন্ধ্যা হলে একটু পর পর দরজার দিকে তাকায়। মেয়েটিকে সুখে রাখতে হবে, তার মন রেখে চলতে হবে। মেয়েটির কিছু জিনিস পছন্দ হবে, আবার কিছু জিনিস পছন্দ হবে না, কিন্তু পছন্দ না হলেও মানিয়ে নিতে হবে। পালানোর উপায় নেই। সিমনের দোকান ভালো না লাগলে অন্য কোথাও যাওয়া যায়, কিন্তু ভালো না লাগলেও জেনথিপির ঘর থেকে দূরে চলে যাওয়া যাবে না। সক্রেটিসের হাঁসফাঁস লাগে। সে সারা জীবন মুক্ত প্রাণী, যা খুশি তাই করে। বউয়ের কথার চেয়ে জ্ঞানের কথা শুনতে তার ভালো লাগে। সে বুঝে গেল আদর্শ স্বামী সে হতে পারবে না, সেই যোগ্যতা তার নেই। সেই ভালো স্বামী হতে চেষ্টাও করলো না। তার জীবন খুব বেশি পাল্টালো না। সে আগের মতোই সারা অ্যাথেন্স ঘুরে বেড়ায়। বন্ধুদের জন্য তার সময় কমেনি। তার কাছে বইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জ্ঞান। তবে বিয়ের রাতে যে প্রতিজ্ঞা করেছিল জেনথিপির সাথে কোনোদিন রাগ করবে না, সেটি সে মানে। সে জেনথিপির কথা মুখ বুঝে শোনে। কথা ভালো লাগলে জবাব দেয়, ভালো না লাগলে চুপ থাকে। কোনোদিন জেনথিপির সাথে রাগ করে না। তার আশা জেনথিপি একদিন তাকে বুঝে যাবে। জেনথিপি পড়েছে মহাবিপদে। স্বামীর যে ছবি সে ছোটবেলা থেকে কল্পনা করেছে, সক্রেটিস কোনোভাবেই সেরকম নয়। বিয়ের আগে আপেল হাতে সক্রেটিসকে দেখে যে মধুর সুর জেনথিপির মনে এসেছিল, সেই সুর সবসময় শুনতে চায় জেনথিপি। কিন্তু স্বামী সেই সুর শোনার মতো কোনো কাজই করে না। স্বামীকে পথে আনতে হবে। যে করেই হোক দুই জীবনকে এক করে সুখী দাম্পত্য চাই। সেই উদ্দেশ্যে জেনথিপি স্বামীর জন্য যে অস্ত্র ঠিক করেছে সেটি অস্ত্রের নাম ঝাড়ি অস্ত্র। সে সারাদিন ঝাড়ি দেয়, উঠতেও ঝাড়ি দেয়, বসতেও ঝাড়ি দেয়। তার বিশ্বাস তার কথা মতো কাজ করলেই সক্রেটিস আদর্শ স্বামী হয়ে যাবে। ফলাফল হয়েছে সে আদর্শ স্বামী হয়নি। জেনথিপিও হতে পারেনি আদর্শ স্ত্রী। সক্রেটিস হয়ে গেছে সংসার বিমুখ, আর জেনথিপির পরিচয় সে এক মুখরা নারী। জেনথিপি শব্দের মানে হলুদ ঘোড়া। ঘোড়ার মতোই তার মুখে এখন কোনো লাগাম নেই। তারা দুজনেই দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বোঝার চেষ্টাই করে না। তাই তাদের সংসারে সকাল বিকাল চিৎকার। চিৎকার জেনথিপি একাই করে। সক্রেটিস শোনে, টু শব্দটিও করে না। ভর দুপুরে জেনথিপি চিৎকার করছে। সক্রেটিস বারান্দায় বসে আছে। জেনথিপি বলছে, আমার হলো রানীর কপাল। কি সুন্দর কপাল নিয়ে যে আমি পৃথিবীতে আসছি। মানুষের স্বামী হয় নেতা, কারো স্বামী কবিরাজ, কারো স্বামী ব্যবসায়ী, আর আমার স্বামী হলো বিরাট জ্ঞানী। তার জ্ঞানে চারদিক কাঁপে। ডেলফি শহরের ওরাকল তারে সনদপত্র দিয়েছে। সে নাকি পৃথিবীর সবার চেয়ে বড় জ্ঞানী। এই জ্ঞান নিয়ে আমার কি হবে? আমি কি জ্ঞান ধুয়ে ধুয়ে পানি খাবো?
একটু থেমে জেনতিপি আবার শুরু করলেন, তিনি হলেন জ্ঞানের সাগর। না, ভুল বললাম, তিনি জ্ঞানের মহাসাগর আর আমি হলাম পুকুর। না, এটিও ভুল বললাম, আমি হলাম কুয়া, পাতকুয়া। পাতকুয়া আর মহাসাগরের কি কোনোদিন মিলমিশ হয়? সক্রেটিস ভাবছে, নারীরা তো স্নেহময়ী, কিন্তু আমার নারী ভাগ্য এমন কেন? আমার মায়ের মতো এমন স্নেহময়ী মানুষ সারা দুনিয়াতে নেই। সেই স্নেহময়ীও সারাদিন আমার সাথে ঘ্যান ঘ্যান করে। জেনতিপিও ভালো মানুষ, তবু সেও সারাদিন আমাকে গালাগালি করে। সমস্যাটা কি? সে ভাবছে জেনতিপিকে প্রশ্নটা করবে, কিন্তু সাহস হলো না। নীরবে শুনতে লাগলো জেনতিপির গালাগালি। জেনতিপি বলল, আপনি মেয়েদের বোঝেন? সক্রেটিস বলল, না। আপনি তো মানুষ নিয়ে চিন্তা করেন, তো ঘরের মানুষের কথা, ঘরের মেয়েদের কথা কোনোদিন ভাবছেন? সক্রেটিস কি বলবে ভেবে পাচ্ছে না। কথা সত্য, নারীদের সে বোঝে না, বোঝার চেষ্টাও করা ব্যর্থ হয়েছে। এই বিষয়টি নিয়ে আলাপ করতে হবে, কিন্তু অ্যাথেন্সে এই কথা আলাপ করার মতো লোক নেই। এখানে নারীদের অবস্থা দাসদের চেয়ে 19 আর 20। মেয়েদের মন নিয়ে কথা বললে সবাই হাসাহাসি করবে। যারা সক্রেটিসকে গুরু মানে তারাও হাসাহাসি করবে। ইউরিপিডিস মেয়েদের মনের কথা নিয়ে নাটক লিখে বিপদে পড়েছে। সবাই তাকে বলে নারী বিদ্বেষী। নারীর মন নিয়ে আলাপ করার জন্য অ্যাথেন্স একজনই আছে, সে হলো আসপাসিয়া। কিন্তু আসপাসিয়ার কোলে ছেলে, ছেলে কোলে নিয়ে দর্শনের আলাপ করা খুবই কষ্টের। তাই আসপাসিয়া কিছুদিন ধরে লোকজনের সাথে দেখা করে না। সক্রেটিসের বাড়িতে চেঁচামেচি এখন প্রতিদিনই ঘটনা। এই চেঁচামেচিতে সক্রেটিস মায়ের সমর্থন আছে। তিনি জানেন সক্রেটিসকে পথে রাখতে বউকে শক্ত হতে হবে। মা বউকে শক্ত হওয়া শেখাচ্ছেন, তিনি ছেলের বউকে অনেক কাজ শেখাচ্ছেন, সংসার খরচ চালানোর কৌশল শেখাচ্ছেন। তিনি জানেন সক্রেটিস যেমন এখন কাজ করে না, ভবিষ্যতেও করবে না, তাই তার বউকেই সব সামলাতে হবে। মা জেনতিপিকে জমি জমার হিসাব, টাকা পয়সার হিসাব থেকে শুরু করে সব কিছু শেখাচ্ছেন, কিন্তু মা বেশি দিন শেখাতে পারলেন না। সক্রেটিসের বিয়ের অল্প দিন পরেই মা মারা গেলেন। এখন সংসারে শুধু দুজন, ছেলে মেয়ে নেই। একা বাড়িতে জেনতিপির মন হু হু করে। সময় কাটাতে সে সারা দিন কাজ করে, নিজের হাতে কাপড় বোনে। কিন্তু সক্রেটিসের জন্য কাপড় বুনে কী হবে? শীত হোক গ্রীষ্ম হোক, সে সারা বছর একটি মাত্র কাপড় পরে। পোশাকের প্রতি তার ধারণা নেই। কাপড়ের দরকার শুধুই লজ্জা নিবারণের জন্য, এছাড়া পোশাকের কোনো দরকার নেই। একটির বেশি পোশাক সে পরে না, তার জন্য পোশাক বুনে লাভ নেই। জেনতিপি সারাদিন ধরে সক্রেটিসের জন্য রান্না করে, এক ঘর খাবার নিয়ে সারাদিন বসে থাকে। সক্রেটিসের দেখা নেই। বসে থাকতে থাকতে যখন তার মাথা ভীষণ গরম হয়ে যায়, তখন সক্রেটিস বাড়ি ফেরে। তখন আর সক্রেটিসের কপালে খাবার হয় না, জোটে রাশি রাশি গালি। তখন সারা বাড়ি জুড়ে শুধু বকা আর গালি। গালি খেতে খেতে তার বিছানায় যায়। ভোর রাতে জেনতিপির মনে হয় রাতে খেতে না দেওয়াটা অন্যায় হয়েছে। তখন সেই ভোর রাতে সক্রেটিসকে ঘুম থেকে তোলে। চোখ ডলতে সক্রেটিস উঠে বসে, দুজনে মিলে ঠান্ডা খাবার খায়, আবার ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভেঙে জেনতিপি দেখে সক্রেটিস তার আগেই উঠে বের হয়ে গিয়েছে। সারা দিন আর দেখা নেই। আবার গভীর রাতে বাড়ি ফেরে। এই হলো সক্রেটিসের সংসার জীবন। এই জীবনে সক্রেটিস সুখী। সে মোটামুটি একটি রুটিন করে নিয়েছে, হাসি মুখে সব মেনে নিয়েছে। সংসার নিয়ে তার কোনো অভিযোগ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু জেনতিপি মানতে পারেনি, তাই সে কষ্ট পায় আর গালাগালি করে। তার গালির ভান্ডার অফুরন্ত। সক্রেটিস মনে করে গালির ব্যাপারে জেনতিপির মতো বিশেষজ্ঞ অ্যাথেন্সে আর কেউ নেই। অ্যাথেন্সের সবাই এই কথা জানে। জেনতিপিকে নিয়ে বন্ধুরা সক্রেটিসকে খেপায়, কিন্তু সক্রেটিস জানে জেনতিপির ভালোবাসা তীব্র, তাই রাগও বেশি। সেজন্যই বকাঝকা মাত্রাহীন। সে বন্ধুদের হাসা ঠাট্টায় বুঝিয়ে দেয় যে জেনতিপিকে সে ভীষণ ভালোবাসে, অশেষ শ্রদ্ধা করে। একদিন চেরোফোন বলল, জেনতিপি তো সারাদিন গালমন্দ করে, তুমি তাকে নিয়ে সংসার করো কিভাবে? সক্রেটিস হালকা হাসি দিয়ে বলল, শোনো, জেনতিপি মানে হলুদ ঘোড়া। ঘোড়া যদি আনতেই হয় তো এমন ঘোড়া আনলাম যে ঘোড়া সামলানো সবচেয়ে কঠিন। এখন নিশ্চিত করে বলতে পারি যে আমি যখন জেনতিপি নামের ঘোড়াটিকে সামলাতে পারছি, আমি দুনিয়ার যে কোনো ঘোড়াকেই সামলাতে পারবো। চেরোফোন বলল, তা তো বুঝলাম, কিন্তু তোমার সংসার দেখলে তো তরুণ ছেলেরা বিয়ে করতে ভয় পাবে। সক্রেটিস হেসে বলল, আমি তরুণদের বলবো এক্ষুনি বিয়ে করে ফেলো। যদি বউ ভালো হয় তাহলে তুমি পাবে একটি সুখের জীবন, আর বউ খারাপ হলে তুমি হয়ে যাবে দার্শনিক। ইতিহাস হলো আসলে দর্শন, শুধু পার্থক্য হচ্ছে ইতিহাসে দর্শনের কথা সরাসরি না বলে উদাহরণ দিয়ে বলা হয়। থুকিডিডিস। হেরোডোটাস তার বই শেষ করে ফেলেছেন, পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থ। তিনি থুরিল নগরে বসে এই বই লেখা শেষ করেছেন। অ্যাথেন্সে এসেছেন বই প্রকাশ করতে। অ্যাথেন্স জ্ঞানী গুণী মানুষের শহর। তাছাড়া এই শহরে তার সম্মান আছে। অনেক বছর আগে তিনি অ্যাথেন্সে এসেছিলেন এক দরিদ্র বেকার ছেলে হিসেবে, আর ফিরে গেছেন সম্মানিত হেরোডোটাস হয়ে। এখানের মানুষ তাকে কদর করে। এখানেই বই প্রকাশ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখানে তিনি ব্যাপক জনপ্রিয়।
তার গল্প শুনতে থিয়েটার ভরে যেত, তাই এখানেই তার বই চলবে সবচেয়ে বেশি। বের হওয়ার আগেই কয়েক হাজার কপির ফরমায়েশ চলে এসেছে। বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্যারিক্লিস, সাথে ছিলেন সফোক্লিস। বিশাল অনুষ্ঠান হয়েছে। বইয়ের নাম হিস্টোরি বা ইতিহাস, মানুষের সত্যি ঘটনা নিয়ে এই বই। মানুষের ঘটনা নিয়ে এর আগে কোনো বই লেখা হয়নি। বই প্রকাশ করে হেরোডাস চলে এসেছেন সফোক্লিসের বাসায়। সফোক্লিস তার পুরনো বন্ধু। অ্যাথেন্সে এলে হেরোডাস তার বাড়িতেই ওঠেন। আজ বিকেলটা খুব সুন্দর, বসন্ত আসি আসি করছে, হিমেল হাওয়া বইছে। স্নিগ্ধ হাওয়ায় সফোক্লিস আর হেরোডাস জলপাই বাগানে গিয়ে বসলেন। দুজন মিলে নতুন বই ইতিহাস পড়তে শুরু করলেন। হেরোডাস বই শুরু করেছেন এভাবে: হালকার নিনাস শহরে জন্ম হেরোডাসের। অনেক দিন ধরে যে তদন্ত আর অনুসন্ধান করেছেন সেটির ফলাফল নিয়েই এই বই। বইটির উদ্দেশ্য হচ্ছে মানুষের ঘটনাবলীকে সময়ের আবর্তে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করা এবং গ্রিক ও অগ্রিকদের উল্লেখযোগ্য অর্জনের স্মৃতি ধরে রাখা। হেরোডাস খুবই বুদ্ধির কাজ করেছেন। বইয়ের একেবারে শুরুতেই বইটি যে সত্যি ঘটনা নিয়ে লেখা সেটি বলে দিয়েছেন, আবার এটি যে তার নিজের তদন্তের ফল সেটি স্পষ্ট করে দিয়েছেন। মানুষ তার কথা বিশ্বাস করেছে। সবাই বলেছে এমন কাজ আগে কেউ করেনি। আগে অনেকে কবিতা লিখেছেন, মহাকাব্য, গান, নাটক এসব লিখেছেন, কিন্তু মানুষের সত্য ঘটনা, মানুষের মহৎ অর্জন যাতে সময়ের অতলে হারিয়ে না যায় সেজন্য কেউ বই লেখেনি। এই কাজ প্রথম করলেন হেরোডাস। গ্রিক ভাষায় তার বইয়ের নাম হিস্টোরিয়া, মানে তদন্ত। তিনি তদন্ত করে মানুষের ইতিহাস বের করেছেন। হেরোডাস গত কয়েক বছর থুরিল দ্বীপে বসে শুধু লিখেছেন। একেবারে নাওয়া খাওয়া ভুলে লিখেছেন। শেষ করেছেন বিশাল বই। কয়েক বছর আগে অ্যাথেন্সে যে গল্প বলেছিলেন সেটি পুরোটাই আছে তার বইয়ে। তবে এবার শুধু অ্যাথেন্সে কাহিনী লেখেননি, অনেক কিছু নতুন যুক্ত করেছেন। তিনি একটি নয়, আসলে 9টি বই লিখেছেন। সবগুলো একত্রে করে নাম দিয়েছেন ইতিহাস। হেরোডাস দেবতাদের শুধু বিশ্বাস করেন। তিনি মনে করেন দেবতারা অলিম্পিয়াস পাহাড়ে বসে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তদন্ত করতে গিয়ে যে যা বলেছে সবকিছু বিশ্বাস করে নিয়েছেন। তাই মানুষ যেসব কথা মুখে মুখে বলে সেগুলো তিনি সত্য মনে করে তার ইতিহাস বইয়ে দিয়ে দিয়েছেন। তাই তার ইতিহাস এলোমেলো ঘটনায় ভরা। হেরোডাস খুবই সুচতুরভাবে একটি কাজ করেছেন। তিনি ইউরোপ আর এশিয়ার মধ্যে বিভেদ স্পষ্ট করে দিয়েছেন। তার বইতে ইউরোপের মানুষ হলো আমি আর এশিয়ার মানুষ হলো তুমি। তিনি স্পষ্টভাবে বলেছেন আমি আর তুমি আলাদা, ইউরোপ আর এশিয়ার মানুষ পৃথক। ইউরোপ হচ্ছে পশ্চিমে আর এশিয়া পূর্ব দিকে। তার বইয়ের বিশাল অংশ জুড়ে পূর্ব আর পশ্চিমের পার্থক্যের কথা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছেন যে ইউরোপিয়ানরা উন্নত আর এশিয়ানরা বর্বর। এই ধারণা গ্রিসে এমনিতেই ছিল, কিন্তু হেরোডাস মতো বিশাল পণ্ডিত মানুষ যখন তার বইয়ের পাতায় পাতায় এশিয়া আর ইউরোপের পার্থক্যের কথা ইনিয়ে বিনিয়ে বলেন তখন সেটি সবার মাথায় ঢুকে যায়। তার বই পড়ে ইউরোপের একটি ছোট্ট বাচ্চাও ভাবতে শুরু করবে যে আমি ইউরোপের মানুষ, তাই এশিয়ার মানুষের থেকে সেরা। পাশ্চাত্যের সভ্যতা উন্নত আর প্রাচ্যের সভ্যতা জঘন্য, এই ধারণাটি প্রাতিষ্ঠানিকভাবেই রূপ পেল হেরোডাসের ইতিহাস বইটির মাধ্যমে। তার বই 9 খণ্ড বিরাট প্যাপিরাস কাগজে লেখা। কীভাবে ইউরোপ আর এশিয়ার মধ্যে শত্রুতা শুরু হলো সেটি নিয়ে হেরোডাস প্রথম বইটি শুরু করেছেন। জলপাই বাগানের ছায়ায় বসে হেরোডাসের প্রথম বই পড়েছেন সফোক্লিস। তিনি মিটি হাসছেন। সফোক্লিস বললেন, হেরোডাস তুমি খুবই রসিক লোক। তোমার বই শুরু করেছে মেয়ে চুরি নিয়ে। তার মানে তুমি বলতে চাও মানুষের প্রথম ইতিহাস হলো মেয়ে চুরির ইতিহাস? হেরোডাস হাসলেন। প্রতিবাদ করার উপায় নেই, ঘটনা সত্য। বইতে তিনি লিখেছেন এশিয়া আর ইউরোপের শত্রুতা শুরু হয়েছে মেয়ে চুরি করা নিয়ে। অনেক অনেক বছর আগে এশিয়ার একটি দেশ ছিল, নাম ফোনিসিয়া। এই ফোনিসিয়ার লোকেরা ইউরোপের গ্রিক একটি মেয়েকে চুরি করে নিয়ে যায়। মেয়েটির নাম আইও। এই প্রতিশোধ নিতে গ্রিকরা ইউরোপো নামের একটি এশিয়ান মেয়েকে চুরি করে নিয়ে আসে। এই ইউরোপান থেকেই ইউরোপ নাম এসেছে। এভাবে একের পর এক মেয়ে চুরি চলতে থাকে। সেই ধারাবাহিকে মেয়ে চোরদের একজন হলো এশিয়ার ট্রয় নগরের রাজপুত্র প্যারিস, যে গ্রিসের স্পার্টার মেয়ে হেলেনকে চুরি করে। তারপর ট্রয় যুদ্ধ হয়, আর সেই যে যুদ্ধ শুরু হয়েছে এশিয়া আর ইউরোপের ঝগড়া তা এখনও চলছে। সেজন্যই গ্রিস আর পারস্যের মধ্যে যুদ্ধ হয়েছে। সফোক্লিস বললেন, এখানে একটু ঝামেলা আছে। তুমি যেভাবে লিখেছ আমরা ইউরোপীয়রা কিন্তু এভাবে ভাবি না। আমাদের কাহিনীতে আছে দেবতা জিউস ইউরোপকে চুরি করে গ্রিসের কৃতদ্বীপে নিয়ে আসে, আবার দেবতা জিউসও আইওকে গ্রিস থেকে মিশরে নিয়ে যায়। তুমি দেবতার কথা বাদ দিয়েছ, বলেছ ইউরোপা আর আইও চুরি করেছিল মানুষ। এই পার্থক্য কেন?
হেরোডাস বললেন, আমি এশিয়ার লোকদের সরাসরি জিজ্ঞেস করেছি, ওরা দেবতা জিউসের এই পাল্টাপাল্টি চুরি বিশ্বাস করে না। ওরা বলে চুরি মানুষই করেছে, দেবতা নয়। সফোক্লিস বললেন, তার মানে তোমরা এই বই এশিয়ার লোকদের মতামত গ্রিকদের মতামত নয়? হেরোডাস বললেন, সেটি নয়, আমি সবার মতামতই নিয়েছি। বইয়ের শেষের দিকে শুধুই অ্যাথেন্সের মানুষের কথা। সফোক্লিস ভাবছেন হেরোডাস খুবই চালাক। তিনি সবাইকে খুশি রাখতে বই লিখেছেন। এশিয়ার লোকেরা যেভাবে ইউরোপকে দেখছে, হেরোডাস সেভাবে শুরু করেছেন। সফোক্লিস পড়ছেন। এরপর হেরোডাস শুরু করেন লিডিয়া নামক দেশের কথা। লিডিয়া দেশটি আর এখন নেই। ট্রয় নগরী, মিলিটাস শহর, এসব বিখ্যাত জায়গা লিডিয়ার মধ্যে ছিল। এই লিডিয়ার এক রাজা ক্রোয়েসাসের রাজসভায় গিয়েছিলেন অ্যাথেন্সের জ্ঞানী আইন প্রণেতা সলন। সলন রাজাকে বলেছিলেন তার বিখ্যাত উক্তি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো মানুষকে সুখী বলা যায় না, সৌভাগ্যবান বলা যায় মাত্র। সলনের এই ঘটনা অ্যাথেন্সে বিখ্যাত। হেরোডাস ও মজা করে লিখেছেন, সলন গেলেন রাজসভায়। ততদিনে সলন জ্ঞানী মানুষ হিসাবে বিখ্যাত। রাজা তাকে তার সব ধন সম্পদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে তারপর জিজ্ঞেস করলেন, মহামতি সলন, বলুন তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে? রাজার মুখে অহংকারের হাসি, তার বিশ্বাস এত সম্পদ দেখে সলন তাকেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলবেন। কিন্তু সলন বললেন, পৃথিবীর সবচেয়ে সুখী হলেন অ্যাথেন্সের টেলাস নামে এক লোক। রাজা অবাক হয়ে বললেন, কেন? তার কত সম্পদ আছে? সলন বললেন, তার খুব বেশি সম্পদ নেই, তিনি ধনীও নন আবার গরিবও নন। তার সন্তানেরা সবাই ভালো ও সুচরিত্রের। তিনি নাতিপুতি সহ সন্তানদের সুখী দেখে গেছেন এবং একজন শ্রদ্ধেয় মানুষ হিসেবে নিজের ইচ্ছায় দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন। এই লোকটি সবচেয়ে সুখী। রাজা অনিচ্ছায় মেনে নিয়ে বললেন, তাহলে পৃথিবীর দ্বিতীয় সুখী মানুষকে? রাজা ভাবলেন এবার অবশ্যই রাজার নাম বলবেন, কিন্তু নয়। সলন বললেন, সেটি হলেন আগলুস নামক এক মানুষ। তিনি নিজের খামারে কাজ করে এত খুশি ছিলেন যে কোনোদিন সেই জায়গা ছেড়ে যাওয়ার দরকার মনে করেননি। তিনি পুরো পরিবারের সামনে মারা গেছেন এবং মরার সময় সবাই তার প্রশংসা করেছেন। রাজা মনে মনে ভীষণ বিরক্ত হয়ে বললেন, তাহলে পৃথিবীর তৃতীয় সুখী মানুষকে? এবারও সলন রাজার নাম বললেন না, অন্য একজনের নাম বললেন। রাজা খেপে গিয়ে বললেন, ও হে জ্ঞানী সলন, আমার সাথে কি তোমার কোনো শত্রুতা আছে? এত সুখী লোকের নাম বলছো, তার মধ্যে আমি নেই? সলন বললেন, রাজা, তোমার আজকে যে সম্পদ আছে তাতে তুমি অবশ্যই সৌভাগ্যবান, কিন্তু দুদিন পর কি হবে তা তুমি জানো না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো মানুষকে সুখী বলা যায় না। রাজা ভাবল, এই সলন বেটা একটি মিথ্যাবাদী অথবা মহামূর্খ। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু কিছুদিন পরেই রাজা পারস্য আক্রমণ করে হেরে গেল। রাজ্য শেষ হয়ে গেল, সব ধন সম্পদ নাই হয়ে গেল। তখন তার সলনের কথা মনে পড়ল। তিনি চিৎকার করে বললেন, ওহে সলন, তুমি সত্যি বিচক্ষণ মানুষ। এই রাজাকে পরাজিত করেই সাইরাস দ্য গ্রেট বিশাল পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হেরোডাসের এই ঘটনা সফোক্লিস খুব পছন্দ করলেন। অ্যাথেন্সের মানুষও খুব পছন্দ করবে। এখানে অ্যাথেন্সের বিজ্ঞানী মানুষ সলনের বিচক্ষণতা বলা হয়েছে। অ্যাথেন্সের মানুষের পছন্দ না করার কোনো কারণই নেই। হেরোডাসের বইয়ের দ্বিতীয় খণ্ড মিশর ভ্রমণ নিয়ে। মিশরের ভূগোল, নীলনদ, ধর্ম, পশু পাখি নিয়ে মজার মজার কথা লিখেছেন। দ্বিতীয় বইটি পড়তে পড়তে সফোক্লিস বললেন, এখানে তুমি স্পার্টার হেলেনের কথা লিখেছ। তুমি লিখলে হেলেন প্যারিসের সাথে ট্রয় শহরে যায়নি, সে পুরো সময়টা মিশরে ছিল। এটি কি করে হলো? হোমারের ইলিয়াদ অনুযায়ী হেলেন ট্রয় নগরেই ছিল। হেলেন নিজের চোখে ট্রয়ের যুদ্ধ দেখেছেন। হেরোডাস বললেন, আমি যেটি লিখেছি সেই কাহিনী মিশরের লোকেরা বলে। তারা বলে হেলেন মিশরে ছিল। পারস্যের লোকজনও একথাই বিশ্বাস করে। গ্রিকরা যেভাবে ভাবে হোমার সেভাবে লিখেছেন, আর আমি মিশর ঘুরে এসে মিশরের লোকেরা যা মনে করে সেভাবে লিখেছি। এখন আপনি কোনটা পছন্দ করবেন সেটা আপনার বিবেচনা। সফোক্লিস ভাবছেন, হেরোডাস কি তার বই মিশরে বিক্রি করতে চান? তা না হলে হেলেনের মতো একটি পরিচিত কাহিনীকে পাল্টে তিনি মিশরের মানুষের কথা বিশ্বাস করে লিখলেন যে হেলেন কোনোদিন ট্রয়ে যায়নি, পুরো সময় সে মিশরে ছিল। সফোক্লিস মনে মনে হাসছেন। হেরোডাস তো নাট্যকার নন, নাট্যকার হলে দর্শকের মনের কথা বুঝতো। হেরোডাস তার তৃতীয় বইতে লিখেছেন পারস্য কিভাবে বিশাল সাম্রাজ্য হলো, পারস্য কিভাবে মিশর দখল করলো সেসব কথা। চতুর্থ বইতে লিখেছেন গ্রিসের আশেপাশের কিছু শহরের জীবনযাপন নিয়ে। সফোক্লিস বললেন, এই যে তোমার 4 নম্বর বইয়ে আমাজন নামে নারী যোদ্ধাদের কথা লিখেছো, এটি খুবই মজার, এটি ভালো লেগেছে। হেরোডাস বললেন, 5ম বই থেকে অ্যাথেন্সের কাহিনী এসেছে, এটি আপনার আরও ভালো লাগবে। সফোক্লিস বললেন, কি আছে তোমার 5ম বইতে? 5ম বইতে গ্রিসে বর্ণমালা আসার কথা লিখেছে। ফিনিশীয়দের কাছে থেকে লেখা শিখেছে গ্রিকরা। অ্যাথেন্স আর স্পার্টার ঝগড়ার কথা আছে।
ক্লিসথেনিস কিভাবে অ্যাথেন্সে গণতন্ত্র আবিষ্কার করেন সেই ঘটনা লিখেছি। সফোক্লিস বললেন, গণতন্ত্রের জন্মের কথা ভুলেই গিয়েছিলাম। ওই অংশটা পড়ো, আমি শুনবো। তোমার মুখে গল্পে গল্পে গণতন্ত্রের কাহিনী শুনি। হেরোডাস গণতন্ত্র জন্মের অংশটা পড়লেন। ততক্ষণে সূর্য সাগরের মধ্যে ডুবে ডুবি করছে, আলো নিভু নিভু। হেরোডাস বললেন, ষষ্ঠ বইতে প্যারাথনের যুদ্ধ নিয়ে লিখেছি। আমি অ্যাথেন্সে যেভাবে গল্প বানিয়েছিলাম সেভাবেই লিখেছি। সফোক্লিস বললেন, এবার আমাদের নিজের জীবনের কাহিনী চলে এসেছে, এবার মজা লাগবে, কিন্তু সময় নেই, সন্ধ্যা হয়ে আসছে। পরের বইগুলোতে কি লিখেছো? হেরোডাস বললেন, সবই আপনাদের জীবনের কথা। সপ্তম বইতে রয়েছে পারস্যের দ্বিতীয়বার অ্যাথেন্স আক্রমণ, থার্মোপিলাই স্পার্টার রাজা লিওনিদাস মাত্র ৩০০ সেনা নিয়ে পারস্যকে আটকে রেখেছিল সেই কথা। অষ্টম বইতে সালামিনা দ্বীপের যুদ্ধে পারস্য কীভাবে ফাঁদে পড়ে আর অ্যাথেন্সের কাছে হেরে যায় সেই কথা। নবম বইতে গ্রিসের কাছে পারস্যের চূড়ান্ত পরাজয়। সফোক্লিস বললেন, এগুলো তোমার কাছে অনেকবার শুনেছি, এগুলো পরে পড়ব। হেরোডাসের বই অ্যাথেন্সে আলোড়ন তুলল, তবে তিনি যে ভেবেছিলেন সবাই পছন্দ করবে সেটি হয়নি। লোকে বলাবলি করতে লাগলো, পুরো বইতে লেখক এশিয়ার দেশগুলোর কথা বেশি লিখেছেন, অ্যাথেন্সের গুরুত্ব কমে পেয়েছে। এসব কথা উত্তর করেন না হেরোডাস। তিনি জানেন তিনি অ্যাথেন্সকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, কিন্তু বইতে এশিয়ার মানুষের কথা থাকতেই পারবে না। গ্রিকদের এই ভাবনাটা একেবারেই ঠিক নয়। পাঠকরা বড় স্বার্থপর, শুধু নিজের কথা শুনতে চায়। কেউ পছন্দ করুক আর না করুক, অ্যাথেন্সের প্রতিটি শিক্ষিত মানুষ অবশ্যই হেরোডাসের বই ইতিহাস পড়েছে। ইতিহাস শব্দটি এখন সবার মুখে মুখে। এই বই থেকেই একটি নতুন বিষয় সৃষ্টি হলো, তার নাম ইতিহাস। আর হেরোডাস হয়ে গেলেন ইতিহাস শাস্ত্রের জনক। আর এই বই থেকেই শিখে গেল যে ইউরোপ মানেই উন্নত আর এশিয়া মানেই বর্বর। জ্ঞানের জগতে শুরু হলো পূর্ব পশ্চিমের বিভেদ, প্রাচ্য আর পাশ্চাত্যের সংঘাত। দেয়ার ইজ নাথিং পার্মানেন্ট এক্সেপ্ট চেঞ্জ। হারকিউলিস। আজ পার্থেনন উদ্বোধন, অ্যাথেন্সের সবচেয়ে গৌরবের দিন। প্যারিক্লিসের স্বপ্ন পূরণের দিন। 15 বছর ধরে তারা অ্যাথেন্স নগরীকে সাজিয়েছেন। আজ সারা দুনিয়াকে দেখানোর সময় এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সারা গ্রিসের সব গণ্যমান্য মানুষ এসেছেন। দেশ বিদেশের হাজার হাজার মানুষ ভরে গেছে অ্যাথেন্সে। কচ দ্বীপ থেকে এসেছেন বড় চিকিৎসক হিপোক্রাটিস। থুরিল দ্বীপ থেকে এসেছেন হেরোডাস। গ্রিসের অনেক নগর থেকে রাজারা নিজে এসেছেন, অনেক নগরের রাজপুত্র এসেছেন, আর গণতান্ত্রিক নগরগুলোতে নেতারাও এসেছেন। মনে হচ্ছে যেন চাঁদের হাট। প্যারিক্লিস, আসপাসিয়া আর ফিডিয়াস বিশিষ্ট অতিথিদের নিয়ে একরোপলিসের উপর উঠলেন। পাহাড়ে উঠে অতিথিদের চোখ নষ্ট হওয়ার জোয়ার। এখনও তারা শুধু পার্থেননের দুই পাশে দেখতে পাচ্ছেন। তাতেই বোঝা যাচ্ছে পৃথিবীর এরকম ভবন আগে আর হয়নি। পার্থেননের বাইরে দেয়ালে ভাস্কর্য দেখে তারা চোখকে বিশ্বাস করতে পারছে না। এরকম জিনিস মানুষ বানাতে পারে? অতিথিরা একবার পার্থেননের দেয়ালে তাকাচ্ছে, একবার শিল্পী ফিডিয়াসের দিকে তাকাচ্ছে। অতিথিদের মনে হচ্ছে শিল্পী তাদের ইচ্ছা করে ফিডিয়াসের আঙ্গুলগুলো ধরে চুমু খেতে। কিভাবে এই আঙ্গুলগুলো দিয়ে তিনি পাথর খোদাই করে এরকম সুন্দর জিনিস করেছেন। তারা পার্থেননের দেয়াল দেখেই মুগ্ধ। ভিতরে যে কি আছে সেটি তাদের ধারণাই নেই। দেবী এথিনার উদ্দেশ্যে পশু বলির পরে ধীরে ধীরে খুলতে লাগলো পার্থেননের বিশাল দরজা, আর সেই সাথে ধীরে ধীরে উঁকি দিতে লাগলো একটি অপার্থিব সোনালী আলো। সেই আলোয় ঝলমল করছে দেবী এথিনা। অতিথিরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এর চেয়ে সুন্দর আর জমকালো জিনিস কেউ কোনো দিন দেখেনি। অতিথিদের মনে হচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং দেবী এথিনা, 40 ফুট উঁচু সোনার এথিনা। তার ত্বক হাতির দাঁতের আর পোশাক সোনার। প্রত্যেকের চোখে এক মহাসাগর বিস্ময়। এই বিষয়ের চেয়েছিল পেরিক্লিস। তিনি অতিথিদের নিয়ে ভেতরে ঢুকলেন। অতিথিরা ভবনের চারপাশ ঘুরে ঘুরে দেখছেন। যেদিকে চোখ যায় সবই অপূর্ব। অতিথিদের মধ্যে হিপোক্রেটিসও আছেন। বিস্ময়ে তার মুখও হা হয়ে গেছে। প্যারিক্লিস যা করেছেন তা অতুলনীয়। অ্যাথেন্স জলমল করছে। অ্যাক্রোপলিসের পাহাড়টি একেবারে মায়াপুরীর মতো লাগছে। পাহাড়টির উপরে এথিনার মন্দির পার্থেনন, তার উল্টো দিকে ইরেকথিয়ন, সামনে নাইকি বা বিজয়ের দেবীর মন্দির, অ্যাথিনার ব্রেঞ্জের মূর্তি, সোনার মূর্তি, সব মিলিয়ে একেবারে অভূতপূর্ব ব্যাপার। অ্যাক্রোপলিসের উপর দেখে দেখা যাচ্ছে নিচের আগোড়া খুবই চমৎকার। সুন্দর সুন্দর ভবন, বিশাল রাস্তা, তার চারিদিকে একেবারে মানুষের মতো সব মূর্তি। অ্যাথেন্সকে একেবারে দেবতাদের বাড়ি বলে মনে হচ্ছে। সক্রেটিস জেনেথিপিকে নিয়ে পার্থেনন দেখতে এসেছেন। তাদের সাথে বিশাল বহর। ক্রিতো ও চেরোফোন তাদের পরিবার নিয়ে এসেছেন। সক্রেটিস একের পর এক ভবনের বর্ণনা দিচ্ছে। সে নিজে একজন পাথরশিল্পী, তাই ভবন বা মূর্তি সে ভালো বোঝে। সে আঙ্গুল দিয়ে দিয়ে বোঝাচ্ছে। জেনথিপির মনে মনে হাসছে। তার স্বামী এত কিছু জানে, একেই কি জ্ঞানী বলে?
সংসার জীবনে একটি জ্ঞান তত্ত্ব আছে। পুরুষেরা সারাদিন যার কাছে যা শোনে, রাতে এসে বউয়ের কানে কানে বলে, শোনো বউ, ঘটনা হলো এটি। বউ ভাবে ঘটনাটা তার স্বামী শুধু জানে, আর কেউ জানে না। তার স্বামী বিরাট জ্ঞানী। এই ভাবনা থেকে স্বামীর প্রতি শ্রদ্ধা জন্মে, সে স্বামীকে মান্য করে, আর বউকে কম জ্ঞানী প্রমাণ করে মনে মনে সুখ পায় স্বামী। সক্রেটিস তার বিবাহিত জীবনে এসব কিছুই করেনি। তাকে বাইরের সবাই জ্ঞানী বলে, তাই বউয়ের কাছে জ্ঞান প্রমাণের কোনো দরকারই মনে করেনি। জেনথিপি কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দিয়েছে, নিজে থেকে কিছুই বলেনি। সক্রেটিস পার্থেননের সামনে দাঁড়িয়ে ধারাভাষ্য দিচ্ছে। এই মুহূর্তে সে ভ্রমণ গাইড। মূর্তি নিয়ে তার মতো আর কে বলতে পারে। জেনথিপি মুগ্ধ হয়ে শুনছে। স্বামীর গৌরবে গৌরবিনী হতে যে এত ভালো লাগে তা সে এতদিন জানতো না। সে ভাবছে, এরকম কথা তো সক্রেটিস তার সাথে কোনোদিন বলেনি। এখন থেকে মাঝে মাঝে ঝগড়া বাদ রেখে অন্য আলাপের চেষ্টা করতে হবে। কৃত বলল, পৃথিবীতে অ্যাথেন্সে এখন সবচেয়ে সুন্দর শহর। সক্রেটিস বলল, আমি অ্যাথেন্সের বাইরে কখনো যাইনি। আমি ঘর কোনো মানুষ না, অ্যাথেন্স কোনো মানুষ। পৃথিবীর অন্য কোনো শহর এমন কিছু আছে কিনা সেটি জানে আমাদের বিখ্যাত পরিব্রাজক জনাব চেরোফোন। চেরোফোন লজ্জা পেল না। পরিব্রাজক না হোক, সে যে জীবনে অনেক ঘুরছে তাতে কোনো সন্দেহ নেই। চেরোফোন বলল, আমি লিখি দিই, এই জগতে এত সুন্দর শহর আর কোথাও নেই। আমি মিশরে গিয়েছি, পারস্য ব্যাবিলনে গিয়েছি, পিরামিড দেখেছি, উঁচু উঁচু দালানকোঠা দেখেছি। অ্যাক্রোপলিসের কাছে সেসব কিচ্ছু না, একেবারেই কিচ্ছু না। পার্থেননের উল্টো দিকে ইরেকথিয়ান ভবনটি দেখে মেয়েরা একেবারে হতভম্ব হয়ে গেছে। সুন্দর সুন্দর পাথরে মেয়েরা দাঁড়িয়ে আছে, তাদের মাথায় বোঝা। একটু লক্ষ্য করে দেখলে এই মেয়েদের মাথায় সাধারণ কোনো বোঝা নয়, একেবারে পুরো দালানটি তাদের মাথায়। এগুলো মেয়ে নয়, এগুলো দালানের খুঁটি, বিশাল কলাম। কলামগুলোকে মেয়েদের শরীর আর মুখের আদলে বানিয়েছে। মনে হচ্ছে কয়েকটি মেয়ে পুরো ভবনকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। জেনথিপি বলল, এই ভবনের বুদ্ধি যে করেছে সে খুবই বুদ্ধিমান মানুষ। সে জানে যে মেয়েরা সারা জীবন শুধু ভারী বহন করে। সক্রেটিস বলল, এই কথাটা আমার সংসারের জন্য 100% সত্য। আমার সংসারে পুরো বোঝা জেনথিপির মাথায়। জেনথিপি দেবী এথিনার কাছে মানত করল, হে দেবী, সক্রেটিসকে একটু সুবুদ্ধি দাও, সংসারে একটু মন দাও, তোমাকে জোড়া পাঠা বলি দেব। সারা গ্রিসের মানুষ অ্যাথেন্সের সৌন্দর্য নিয়ে কথা বলছে। সবাই অ্যাথেন্স দেখে একেবারে আহ্লাদিত। কিন্তু বড় চিকিৎসক হিপোক্রেটিস খুব বেশি খুশি হলেন না। অ্যাথেন্সের মানুষ এত বেশি খায়, এত বেশি খেলে মানুষ সুস্থ থাকে। আর চারপাশে নোংরা আবর্জনা। অ্যাক্রোপলিসকে কি চমৎকার করে সাজিয়েছে, একেবারে জিউসের সভার মতো। চোখ ঝলসে যায়। কিন্তু নগরের বাইরেরটা অপরিষ্কার। এমন সুন্দর নগরের সামনে একটি বড় বিপর্যয় আসছে। এরা স্বাস্থ্য সচেতন নয়। অনেকবার মনে হয়েছিল প্যারিক্লিসকে কথাটা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত আর বলা হয়নি। তারা আনন্দে মশগুল। সবাই অ্যাথেন্সের নামে বাকবাকুম করছে, সবাই মধুর মধুর কথা বলছে। এ সময় নোংরা আবর্জনা নিয়ে কথা বললে প্যারিক্লিস খুশি হবেন না। পার্থেনন উদ্বোধন হয়েছে, সারা গ্রিসে অ্যাথেন্সের নাম আরও ছড়িয়ে গেছে। অনেকেই খুশি হয়েছে, কিন্তু খুশি হয়নি স্পার্টা। অ্যাথেন্স শক্তিশালী হলে তাদের জন্য ভয়ের। কিছুদিন ধরেই প্যারিক্লিসের নানান কাজে ভয় পাচ্ছিল স্পার্টা। তারা ভাবছে, অ্যাথেন্সকে দ্রুত আটকাতে না পারলে এমন শক্তিশালী হয়ে যাবে যে আর আটকানো যাবে না। গ্রিসের নগর রাষ্ট্রগুলো মোটামুটি দুটি দলে বিভক্ত। একটি নাম ডিলিয়ান লিগ, এই দলের নেতা অ্যাথেন্স। ডিলস দ্বীপের নামে এই দলের নাম ডিলিয়ান লিগ। আর অন্য দল স্পার্টার নেতৃত্বে পেলোপনেসিয়ান জোট। অ্যাথেন্সের দক্ষিণ পশ্চিমে গ্রিসের বিরাট এলাকাকে বলে পেলপোনেশিয়া। তাদের জোটের নাম পেলপোনেশিয়ার জোট। এই দুই জোটের মধ্যে একটি ঠান্ডা লড়াই সব সময় ছিল। শুধু যখন মহাশক্তিশালী পারস্য তাদের আক্রমণ করেছিল তখন তারা বন্ধু হয়েছিল, একসাথে পারস্যের বিরুদ্ধে লড়েছে। পারস্য চলে যেতেই নিজেরা আবার শত্রু হয়ে গেছে। এখন অ্যাথেন্সের বারবারন্ত সহ্য হচ্ছে না স্পার্টার। তারা অ্যাথেন্সকে আটকাতে ছুতা খুঁজছে, যে কোনো উপায়ে যুদ্ধ শুরু করতে চাচ্ছে। তারা ছুতা খুঁজছে। তারা অ্যাথেন্সের ঠিক নগর মেগারাকে ঘুঁটি হিসেবে কাজে লাগাচ্ছে, অ্যাথেন্সকে উস্কে দিচ্ছে। একদিন প্যারিক্লিস বারান্দায় বসে সংসদের বক্তৃতা করছেন। এমন সময় খবর এলো মেগারার কিছু লোক অ্যাথেন্সে এসে দেবী দিমিত্রার পবিত্র ভূমিকে অপবিত্র করেছে। প্যারিক্লিস রাগ লাগলেও ধৈর্য ধরলেন। তার পরদিন আবার খবর এলো আসপাশিয়ার শহরের দুটি মেয়ে অ্যাথেন্সে থাকতো, তাদেরকে তুলে নিয়ে গেছে মেগারার কিছু যুবক। ছোট্ট নগর মেগারার পায়ে পা দিয়ে ঝামেলা করতে চাইছে। প্যারিক্লিস দূত পাঠালেন মেগারাতে। দূত চিঠি নিয়ে গেল, মেগারার নেতারা যেন অ্যাথেন্সের দেবীর জমি অপবিত্র করার জন্য দেশদের শাস্তি দেয়, আর যে দুটি মেয়েকে তুলে নিয়ে গেছে তাদেরকে যেন অবলম্বনে ফিরিয়ে দেয়।
কিন্তু মেগারার নেতারা স্পার্টার বুদ্ধিতে তখন ধরাকে সরা জ্ঞান করছে। তারা প্যারিক্লিসের কথা তো শুনলই না, উল্টো অ্যাথেন্সের দূতকে হত্যা করলো। এবার অ্যাথেন্সকে শক্ত ব্যবস্থা নিতেই হবে। অ্যাথেন্সের সবাই বলছে এক্ষুনি মেগারার আক্রমণ করো, সেনা পাঠাও। কিন্তু প্যারিক্লিস ভাবছেন একটি নতুন কিছু করবেন। তিনি মেগারাকে শিক্ষা দিবেন একটু অন্যভাবে। তাদের হাতে মারবেন না, ভাতে মারবেন। প্যারিক্লিস সংসদে প্রস্তাব করলেন, আমরা অনেক নতুন নতুন জিনিস করেছি, তো আসুন মেগারাকে শিক্ষা দিতে আমরা নতুন একটি কিছু করি। আমরা বাণিজ্য নিষেধাজ্ঞা দিব। অ্যাথেন্সের জোটের সকল নগর মেগারার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। অ্যাথেন্সের মিত্রবন্দ ছাড়া মেগারাতে জাহাজ যেতে পারে না। আমরা মেগারার জন্য বন্দর বন্ধ করে দেব। এটি পৃথিবীর ইতিহাসে প্রথম বাণিজ্য নিষেধাজ্ঞা। প্রথমে মেগারার নেতারা ভাবলো এসব আবার কি জিনিস, এতে কি হবে, আমরা অত সহজে মাথা নোয়াবো না। কিন্তু তারা যা ভেবেছিল বিষয়টি তার চেয়ে অনেক বেশি সমস্যার। বাণিজ্য বন্ধ মানে অন্য নগর থেকে খাদ্য আসা বন্ধ। কয়েক মাসেই এমন অবস্থা দাঁড়ালো যে আর কোনো উপায় নেই। দুর্ভিক্ষ শুরু হলো, মানুষ মারা যেতে শুরু করলো। মেগারাকে মেনে নিতে হলো অ্যাথেন্সের বশতা। মেগারার মানলেও মানল না স্পার্টা। শীতের শুরুতেই তারা অ্যাথেন্সে সেনা পাঠিয়ে দিল। শুরু হবে যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। প্যারিক্লিস এই যুদ্ধের নাম দিলেন পেলোপনেশিয়ান যুদ্ধ। অ্যাথেন্সে সবাই হৈ হৈ করে উঠেছে। স্পার্টার বেটাদের সাহস তো কম নয়, চলো ঝাঁপিয়ে পড়ি। কিন্তু প্যারিক্লিস বললেন একটু রয়ে সয়ে আগাতে হবে, সাথে সাথে নেমে পড়া যাবে না। আসপাসের সাথে আলাপে বসেছেন তিনি। আসপাসিয়ার মনেও রাগ। মেগারা তাকে অনেক জ্বালিয়েছে, স্পার্টার শক্তিতেই জ্বালিয়েছে। এখন সময় আসছে, চলো স্পার্টারকে শিক্ষা দিই। প্যারিক্লিস বললেন, আসপাসিয়া, তুমি তো সামনে থেকে যুদ্ধ দেখোনি। যুদ্ধ খুব খারাপ জিনিস, আর স্পার্টার সাথে যুদ্ধ সে খুবই ভয়াবহ ব্যাপার। স্পার্টানরা একজন ভীষণ যোদ্ধা। ওরা বাচ্চাদের বড় করে শুধু যুদ্ধ করার জন্য। জন্মের সময় কোনো বাচ্চার শরীরে একটু মাত্র খুঁত থাকলেই তাকে সাথে সাথে মেরে ফেলে। একটি ছেলে 7 বছর হলেই মা বাবার থেকে দূরে গুরুর কাছে পাঠিয়ে দেয়। শুরু হয় নির্মম জীবন। শুধু তাকে ভয়াবহ যুদ্ধ শেখায়, তাকে বানিয়ে তোলে ভয়ঙ্কর খুনি, এমন করে বড় করে যেন মায়া দয়া বলতে কোনো জিনিসই না থাকে। 18 বছর হওয়া মাত্র ছেলেটিকে একজন শত্রুকে খুন করতে হবে। খুনি না হওয়া পর্যন্ত ওই ছেলে স্পার্টার নাগরিকত্ব পাবে না। আশপাশে বলল, উফ কি ভয়াবহ। সেই ভয়াবহ খুনিদের সাথে এখন যুদ্ধ করতে হবে আমার ছেলেদের। আশপাশে বলল, স্পার্টানরা তো লিওনিদাসের বংশধর। ওরা সবাই নিজেকে লিওনিদাস মনে করে। লিওনিদাস যেমন একা পারস্যের পথ আটকে ছিল, মৃত্যুর আগ পথ ছাড়েনি, সেরকম প্রতিজন স্পার্টান মরার আগ পর্যন্ত পথ ছাড়বে না। আশপাশে ভয় পেয়ে বলল, তাহলে কি হবে? আমাদের কৌশল করতে হবে। আমরা যুদ্ধ শুরু করব নৌযুদ্ধ, কারণ পানিতে আমরা শক্তিশালী। আমরা মাটিতে যুদ্ধ করব না, স্থলে স্পার্টার সাথে পারা যাবে না। তাই ওরা আসার আগেই অ্যাথেন্সের সবাই নগর দেয়ালের ভেতরে ঢুকে পড়বে। ওরা ওই দেয়াল ভেঙে আসতে পারবে না। এই লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে দেয়ালের মধ্যে চলে আসবে। এছাড়া আর কোনো উপায় নেই। সরকার থেকে খাবারের ব্যবস্থা করব। কতদিন দেয়ালের মধ্যে থাকবে? শীতের শেষে স্পার্টানরা চলে যেতে বাধ্য হবে। ওদের অস্ত্র আছে কিন্তু টাকা নেই। বসন্তের শুরুতে ওদের জমি চাষ করতেই হবে। প্যারিক্লিস প্রস্তাব পাশ হলো সংসদে। এর চেয়ে ভালো বুদ্ধি কেউ বলতে পারেনি। স্পার্টারা সেনা আসার আগেই দলে দলে মানুষ ঢুকতে শুরু করলো দেয়ালের ভেতরে। মানুষ কাঁদতে কাঁদতে নিজের ঘর বাড়ি ছেড়ে পোটলা পুটলি মাথায় নিয়ে আসছে। তারা জানে না কোথায় থাকবে, স্ত্রী কন্যার কি হবে, দুধের শিশু কি খাবে। তবু প্যারিক্লিস যখন বলেছে একটি ব্যবস্থা হবেই, জীবন বাঁচাতে আর তো কোনো উপায় নেই। রাস্তার দুপাশে ধরে ছোট ছোট ঘুপচি ঘর উঠতে লাগলো। 2.5 লাখ লোক ঠাঁই নিল ছোট্ট দেয়ালের ভেতর। সারা অ্যাথেন্সে হয়ে গেল একটি বিশাল বস্তি। এর ভেতরেই কয়েকটা ছোট্ট ঘুপচি বানিয়েছে কৃত। তার একটিতে আছে সক্রেটিস আর জেনথিপি। বাড়ি ঘর নিয়ে সক্রেটিসের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জেনথিপি কাঁদছে। তার কেবলই ছোট্ট সংসারের কথা মনে পড়ছে। জলপাইগুলো এখনো বিক্রি হয়নি, হাতে কোনো টাকা নেই, কিভাবে চলবে, বস্তিতে কি খাবে কিচ্ছু জানে না। তবুও ভালো যে তাদের এখনো কোনো সন্তান নেই। কৃতর স্ত্রী 2টি দুধের শিশু নিয়ে খুব বিপদে আছে। তাদের টাকার অভাব নেই, কিন্তু এই ছোট্ট ঘুপচি শিশুরা সহ্য করতে পারছে না, থেকে থেকে কাঁদছে। নতুন বস্তিতে 2 দিন যেতেই শুরু হয়েছে তীব্র গন্ধ। মলমূত্র নিষ্কাশন নিয়ে খুবই ঝামেলা চলছে। কদিনে সেই ঝামেলা মিটলেও গরু ছাগল কুকুর নিয়ে বিপদে পড়েছে মানুষ। এদেরকে বাঁচিয়ে রাখাই দায় হয়ে পড়েছে। সক্রেটিসদের জন্য
এক নতুন অভিজ্ঞতা। গত 50 বছর অ্যাথেন্সে নিরবিচ্ছিন্ন শান্তি ছিল। পারস্য বাহিনী যাওয়ার পর আর এমন কিছু ঘটেনি। এক নতুন করে অনেক কিছু করতে হচ্ছে। কোনো রকমে পরিবার একটু ঠাঁই করে যুবক পুরুষেরা শুরু করেছে যুদ্ধের প্রশিক্ষণ। সফোক্লিসের অস্ত্র কারখানায় চলছে অস্ত্র বানানো। যার ঘরে যা অস্ত্র আছে সব নিয়ে এসেছে। বর্ষা ঢাল সবকিছু চকচক করে ফেলা হচ্ছে যাতে এফোর ওফোর করে দিতে পারে মানুষের দেহ। স্পার্টা সেনারা এসে দেখে বাড়িঘর খালি, মানুষ সব দেওয়ালের ভেতরে। মানুষ মরতে না পারার দুঃখে তারা ঘর বাড়ি শস্য খেয়ে সবকিছুতে আগুন দিয়ে দিল। মানুষ হাহাকার করে দেখতে থাকলো। লেলিহান আগুনে পুড়ে যাচ্ছে তাদের ঘর, ছাই হয়ে যাচ্ছে ফসলের মাঠ। লেলিহান শিখায় ঢেকে যাচ্ছে আকাশ বাতাস, কালো ধোয়া। জেন্থিপি চিৎকার করে কেঁদে উঠল। তার ছোট্ট সংসার পুড়ে যাচ্ছে। সক্রেটিসের কাঁধে মাথা ঠেকিয়ে কৃত দেখছে জ্বলে যাচ্ছে তার শত শত বিঘা জলপাই বাগান, ফসলের ক্ষেত। সন্ধ্যার আধারকে আলো করে ধিকে ধিকে জ্বলছে কৃত সুন্দর ঘর। কৃত নিঃশব্দে তাকিয়ে আছে, শুধু তার দুচোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সব ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে অ্যাথেন্সের দেয়ালের চারপাশে দাঁড়িয়ে রইল স্পার্টার সেনারা। কেউ বাহিরে বের হতে পারবে না, কিন্তু প্যারিক্লিস বুদ্ধি কাজে দিয়েছে। অ্যাথেন্সের মানুষ মারা যাচ্ছে না। সাগরের যুদ্ধে অ্যাথেন্স সেরা, তাদের জাহাজ উন্নত। স্পার্টা সাগরে তাদের জাহাজ আক্রমণ করতে সাহস পাচ্ছে না, তাই খাওয়ার সাপ্লাইও সমস্যা হবে না। অবস্থা দাঁড়িয়েছে যে এই যুদ্ধে জলভাগ অ্যাথেন্সের আর স্থলভাগ স্পার্টার দখলে। দিন যাচ্ছে, দেয়ালের মধ্যে আছে অ্যাথেন্সের মানুষ, অপেক্ষা করছে কবে স্পার্টার সেনারা চলে যাবে। সরাসরি যুদ্ধ হচ্ছে দূরের দ্বীপে। গ্রিসের নানা জায়গায় যুদ্ধ হচ্ছে। অ্যাথেন্সের মিত্র নগরগুলোর সাথে স্পার্টার মিত্র নগরগুলোরও যুদ্ধ হচ্ছে। গ্রিসের সব নগর দুই পক্ষে ভাগ হয়ে গেছে। এই যুদ্ধ থেকে কেউ দূরে থাকতে পারবে না। সক্রেটিসও দূরে থাকতে পারবে না। সক্রেটিসের কাছে খবর এসেছে তৈরি থাকতে, তাদের যুদ্ধে যেতে হবে। সম্ভবত তাকে দূরের কোনো দ্বীপে যেতে হবে যুদ্ধ করতে। ঠিক সময়ে ঠিক সাহসটি করতে পারলেই ভাগ্য সুপ্রসন্ন হয়। থুকিডিডিস। সক্রেটিস এখন যোদ্ধা। সে যুদ্ধ করতে এসেছে উত্তর গ্রিসে, জায়গাটির নাম পোটিডিয়া। এত দূরে এসে তার মন হুহু করে। সক্রেটিস জীবনে অ্যাথেন্স ছেড়ে কোথাও যায়নি। তবে মন খারাপের আসল কারণ হলো জেন্থিপিকে একা রেখে এসেছে। বউ কাছে থাকলে সারাদিন ঘ্যান ঘ্যান করতো, তখন মনে হতো বাড়ির বাইরে থাকলেই ভালো। কিন্তু এখন দূরে এসে মনে হচ্ছে সেই ঘ্যান ঘ্যান আমার কত আপন। জীবনের এই প্রথম জেন্থিপির জন্য মন কাঁদছে। যুদ্ধে যে কোনো সময় প্রাণ যেতে পারে, তখন মেয়েটি একেবারে অকুল সাগরে পড়বে। মেয়েটি একেবারে একা, তাদের সন্তান হয়নি এখন। সক্রেটিস হপলাইট, হাতে বর্ষা আর ঢাল নিয়ে 8 জন একসাথে গোল হয়ে যারা যুদ্ধ করে সেই সেনাদের বলে হপলাইট। হপলাইট হতে হলে নিজের অস্ত্র থাকতে হবে। সক্রেটিসের বাবার আমলের অস্ত্র আছে। যুদ্ধে এসে তারা দিন রাত জাহাজে থাকে। জাহাজ থেকে নেমে খোলা ময়দানে যুদ্ধ করে আবার জাহাজে ফিরে যায়। তাদের সাথে আছে এলসিবিয়াডিস নামক এক তরুণ। সে প্যারিক্লিসের ভাগ্নে। তার ভাষা একেবারে প্যারিক্লিসের মতো, যুদ্ধেও নিপুণ। এই যুদ্ধে সে অশ্ববাহিনী প্রধান। অন্য যত গুণী থাক, ছেলেটির এক নজরে চোখে পড়ে তার অপূর্ব গ্রুপের জন্য। একেবারে দেবতা নিন্দিত মুখশ্রী। অ্যাথেন্সে অনেক সুন্দর মানুষ আছে, কিন্তু এই ছেলেটির মতো এত সুন্দর মুখ আর কারো নেই। এই যুদ্ধেও সবচেয়ে জনপ্রিয় মানুষ এলসিবিআডিস। এলসিবিআডিস জনপ্রিয় কিন্তু ভীষণ অহংকারী। তার রূপের দেমাগ আছে, বংশের গর্ব আছে, প্রতিভার ফুটানি আছে। সে কাউকে মানে না, নিজে যা ভালো মনে করে তাই করে। এখানে সে খুব ভালো যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধে সুবিধা করতে পারছে না অ্যাথেন্স। এখানে স্পার্টানরা শক্তিশালী। একদিন যুদ্ধে হঠাৎ অ্যাথেন্স বিপদে পড়েছে। অ্যাথেন্সের সেনাপতি হুকুম করলেন, পিছে হটো, পালাও, যেভাবে পারো জাহাজ গিয়ে ওঠো। সবাই ছুটছে। সক্রেটিসও জাহাজের দিকে যাচ্ছে। খুব দ্রুত ছোটা যায় না। তার হাতে বিশাল ডাল, পরনে লোহার বর্ম, মাথায় অনেক ভারী হেলমেট। তবুও প্রাণপণে ছুটছে সক্রেটিস। সবাই পালাচ্ছে, কিন্তু একজন পালাচ্ছে না। সে হলো এলসিবিআডিস। এই তরুণ ছেলের রক্ত খুবই গরম। সে মনে করে সে নতুন যুগের এসকিউলিস। সে পালাবে না। সাহস দেখিয়ে সে হঠাৎ বিপক্ষের একজনকে ভরসা মেরে বসলো। শত্রুরা দেখলো এ কোন চ্যাংরা, ওর দলের সবাই পালাচ্ছে আর ও একলা আমাদের মারছে। তবে দেখ মজা, চারিদিক থেকে ঘিরে ফেললো তাকে। সক্রেটিস পেছনে তাকে দেখে এলসিবিআডিসকে ঘিরে ফেলেছে শত্রুরা। চারিদিকে শত্রু, এলসিবিআডিস একা। ছেলেটা বীরের মতো লড়ছে, কিন্তু এত লোকের সাথে কিছুতেই পারবে না। ছেলেটি মারা যাবে। অ্যাথেন্সের কেউ তাকে বাঁচাতে এগিয়ে যাচ্ছে না, সবাই পালাচ্ছে। ছেলেটিকে বাঁচাতে হবে, হুঙ্কার দিয়ে উঠল সক্রেটিস। আকাশ ফাটিয়ে চিৎকার দিয়ে সেদিকে এগিয়ে গেল।
এলসিবিয়াডিস ততক্ষণে মার খেতে শুরু করেছে। সে রক্তাক্ত, মনে হচ্ছে মৃত্যু খুব কাছে, যে কোনো সময় তার হৃৎপিণ্ড শত্রুর বর্ষা বিঁধে যাবে। সে মাটিতে পড়ে গেল। তাকে মারতে বর্ষা হাতে এগিয়ে আসে শত্রু। সে চোখে অন্ধকার দেখছে। বর্ষা উঁচিয়ে ফেলেছে একজন, এই তার মৃত্যু দূত। আর এক মুহূর্ত পরেই মৃত্যু। কিন্তু হঠাৎ লোকটা পিছে চলে গেল, তার সাথে শত্রুরাও দূরে সরে যাচ্ছে। এলসিবিয়াডিস ঘুরে দেখলো ক্ষিপ্র বেগে সেদিকে আসছে সক্রেটিস। সে হাতে বর্ষা নিয়ে ছুটে আসছে বুনো ষাঁড়ের মতো। তাকে অমন করে আসতে দেখে সামনে সবাই পালিয়ে যাচ্ছে। এলসিবিয়াডিসের সামনে গিয়ে সক্রেটিস বর্ষা উঁচিয়ে ধরে দেখে শত্রুরা কেউ নেই। ততক্ষণে এলসিবিয়াডিস মাটিতে পড়ে গেছে। সে প্রায় অজ্ঞান। সক্রেটিস তাকে কাঁধে তুলে নিয়েই দৌড় দিল জাহাজের দিকে। স্পার্টার জেনারেল ঘটনাটি লক্ষ্য করলো। সে সক্রেটিসকে ডেকে বলল, এই যুবক, তোমার সাহস তো একেবারে স্পার্টানদের মতো। তোমার সাথে আমার কথা আছে, যুদ্ধ নয়, অন্য বিষয় নিয়ে। বিকেলে দুধ পাঠাবো তোমাদের জাহাজে, তুমি এসো আমার শিবিরে। সক্রেটিসের উত্তর দেওয়ার সময় নেই। সে এলসিবিয়াডিসকে কাঁধে নিয়ে প্রাণপণে ছুটছে। সে কিছুই বলল না। জাহাজে আস্তে আস্তে এলসিবিয়াডিস পুরোপুরি অজ্ঞান। তার জ্ঞান ফিরল কয়েক ঘন্টা পরে। মাথা ঝিমঝিম করছে, কিছুই মনে পড়ছে না। শুধু মনে আছে সক্রেটিস তাকে কাঁধে নিচ্ছে, আর কিচ্ছু মনে নেই। সে সক্রেটিসের দিকে তাকালো। এই লোকটি তার জীবন বাঁচিয়েছে। সক্রেটিস বলল, বিপদ কেটে গেছে, তুমি ঘুমাতে চেষ্টা করো। এলসিবিয়াডিস ঘুমাতে পারছে না। চোখ বুঝলেই দুঃস্বপ্ন দেখছে। শত্রুরা বর্ষা নিয়ে আসছে, এই বুঝে তাকে মেরে ফেললো। সে থেকে থেকে জেগে উঠে দু একবার সক্রেটিসকেও দেখেছে স্বপ্নে। সে সক্রেটিসকে চেনে। রাস্তাঘাটে ছেলেটাদের জ্ঞান দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে। তার মামি আসপাসিয়া বলে সক্রেটিস নাকি অনেক জ্ঞানী মানুষ, তার সাথে আলাপ করলে অনেক কিছু শেখা যায়। এলসিবিয়াডিস নিজেকে মনে করে বিরাট পণ্ডিত। সে নিজেই ওস্তাদ, কারো কাছে তার শেখার দরকার নেই। কিন্তু সক্রেটিস যেভাবে তার জীবন বাঁচিয়েছে সেটি সবাই করবে না। অন্যের জন্য নিজের জীবনের এত বড় ঝুঁকি নিতে অন্যরকম কলিজা লাগে। এদিকে জাহাজে সবাই সক্রেটিসের প্রশংসা করছে। সে চাইলে যুদ্ধ নেতা হতে পারে। সক্রেটিস বললেন, ছি ছি, লজ্জা দিও না। অস্ত্রের সাধনা করতে আমার জন্ম হয়নি। আমি জ্ঞান নিয়ে নাড়াচাড়া করেই ভালোবাসি। তোমরা যদি নেতা বানাতে চাও তবে ভবিষ্যতে এলসিবিয়াডিসের কথা ভাবতে পারো। ছেলেটা যুদ্ধ জানে, সাহসও আছে। সন্ধ্যায় স্পার্টান দূত এলো অ্যাথেন্সের জাহাজে। অ্যাথেন্সের জেনারেল ভাবলো তার জন্য খবর পাঠিয়েছে বিপক্ষ। তিনি হাসি মুখে এগিয়ে গেলেন, কিন্তু না, শত্রুরা কথা বলতে চায় সক্রেটিসের সাথে। জেনারেল অপমান লাগলো। তিনি সক্রেটিসকে যেতে দিবেন না শুনে এলসিবিয়াডিস বলল, ওকে যেতে দাও। ও আজ যা করেছে সেটি একজন মহান বীরের চেয়ে কম নয়। জেনারেল বললেন, শত্রুরা তো ওকে মেরে ফেলতে পারে। সক্রেটিস বলল, স্পার্টানরা কাউকে শিবিরে ডেকে নিয়ে হত্যা করবে, তারা এত খারাপ বলে কেউ শোনেনি। জেনারেল খেপে গিয়ে বলল, বাহ, আমার সৈনিক আমার সামনে স্পার্টার প্রশংসা করছে, চমৎকার সক্রেটিস। তুমি যাও, স্পার্টা শিবিরে ঘুরে দেখে এসো তারা কত ভালো। ঝামেলা দেখে সক্রেটিস শেষ পর্যন্ত আর গেল না স্পার্টান শিবিরে। তার মন খারাপ। জেনারেলের সাথে কথা কাটাকাটি তার ভালো লাগেনি। মানুষ আসলে খুবই ছোট মনের প্রাণী। সে ক্লান্ত, আজ যুদ্ধে ভীষণ ধকল গেছে। সে জাহাজে নিজের কক্ষে বসে সাগরের দিকে তাকিয়ে আছে। আধার রাতে সাগরের গর্জন তার ভালো লাগে। মনে হয় সাগর চিৎকার করে কাঁদছে। সে জাহাজে আছে, এখানে সবসময় সাগর এমন গর্জন করছে, এমন করেই কাঁদছে। কিন্তু অনেক দিন সে সাগরের কান্না শোনেনি। আজ মন খারাপ বলে সাগরের কান্না শুনতে পাচ্ছে। সাগর সারাক্ষণ কাঁদলেও মানুষ যখন সেই কান্নাকে নিজের কান্নার সাথে মিলাতে পারে তখনই সাগরের কান্না শুনতে পায়। সক্রেটিস সাগরের কান্না শুনতে শুনতে যুদ্ধের কথা ভাবছে। সে একজন দার্শনিক। তার জীবনের উদ্দেশ্য মানুষের জন্য সুন্দর জীবন খোঁজার জন্য। অথচ সে এই যুদ্ধ করছে। তার সাথে যুদ্ধ ব্যাপারটা একেবারেই যায় না। সে গভীর জিনিসকে হালকা করে দেখে, সহজ করে দেখে। কিন্তু কিছু জিনিস আছে যেটিকে যতই সহজ করে দেখতে চাও না কেন সেটি সহজ হয় না। তেমন একটি জিনিস হলো যুদ্ধ। যুদ্ধ বড় কঠিন জিনিস। এখানে মরতে হবে, না হলে মারতে হবে। এখানে চোখের বদলে চোখ নিতে হবে, রক্তের বদলে রক্ত। তো কি হবে তার সুন্দর জীবনের? সে কি জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে? হঠাৎ মনে পড়লো সে আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলসিবিয়াডিসকে বাঁচালো। এটি কি তার সুন্দর জীবনের অংশ নয়? যে জীবন সকল সময় মানুষের ভালো করার চেষ্টা করছে সেটিই তো সুন্দর জীবন। আজ আমি একটি তরুণের প্রাণ বাঁচিয়েছি। যুদ্ধে এসেও আমার উদ্দেশ্য থেকে আমি সরে যাইনি। তার মুখে হাসি ফুটে উঠল। সে প্রথম যুদ্ধ সে আপন সত্তাকে ফিরে পেল। সে অ্যাথেন্সের জন্য যুদ্ধ করছে, কিন্তু সুন্দর জীবনের স্বপ্ন সাথেই আছে। এমন সময় তার দরজায় কে যেন নক করলো। দরজা খুলে সক্রেটিস অবাক। দাঁড়িয়ে আছে সৌম্যকান্তি এলসিবিয়াডিস। আহা বেচারা, এই ক্লান্ত শরীরে সে ছুটে এসেছে তার সাথে দেখা করতে। সক্রেটিস তার হাত ধরে তাকে বসালো, কিন্তু এলসিবিয়াডিস শুয়ে পড়ল। সে আসলেই ক্লান্ত। এলসিবিয়াডিস উদ্ভট মানুষ, সে কাউকে মানে না।
কিন্তু আজ সক্রেটিসের কাছে এসে তার কান্না পাচ্ছে। সে ডুকরে ডুকরে কাঁদছে। সক্রেটিস তাকে পরম মমতায় সান্ত্বনা দিচ্ছে। আহারে, ছেলেটি বাবা মায়ের নেই, মামা প্যারিক্লিসের কাছে মানুষ হয়েছে। এই তরুণ বয়সে কেমন কঠিন যুদ্ধে এসে প্রায় মারাই যাচ্ছিল। ছেলেটার প্রতি ভীষণ মায়া হলো সক্রেটিসের। সে বলল, কান্না থামাও, এসো গল্প করি, তোমাকে মজার কিছু শোনাই। আমার বন্ধু চেরোফোনের গল্প শোনো। সে গিয়েছিল ডেলফিতে। ওরাকলের কাছে গিয়ে সে কি কাণ্ডটাই না করলো। আর গল্প করে লাভ নেই, এলসিবিয়াডিস ঘুমিয়ে গেছে। সক্রেটিস তার গায়ে একটি চাদর তুলে দিল। খুব সকালে ঘুম ভেঙে এলসিবিয়াডিস দেখে সে সক্রেটিসের খাটে ঘুমিয়ে আছে। সক্রেটিস তখনও ঘুমাচ্ছে। সে ঘুম থেকে উঠে গেল। সক্রেটিসের ঘর থেকে এলসিবিয়াডিসকে বের হতে দেখলো জাহাজের কয়েকজন। দেখেই তার ফিসফিস শুরু করলো। এলসিবিয়াডিস চমকে উঠল। কেন ফিসফিস করছে? এরা কি ভেবেছে আমি সক্রেটিসের ঘরে ঘুমিয়েছিলাম বলে কি এরা ফিসফিস করছে? তার মনে পড়ল অ্যাথেন্সের তরুণ ছেলেদের নিয়ে বুড়োদের ব্যাপারে ভয়ঙ্কর বিশ্রী সব কেচ্ছা আছে। এই ব্যাপারে অ্যাথেন্স খারাপ বুড়োর অভাব নেই। এরা কি তাই ভাবছে? তখন তার মনে হলো সক্রেটিস পরম মমতায় তার পাশে ঘুমিয়েছিল একজন বাবা বা বড় ভাইয়ের মতো। সক্রেটিস এসব ব্যাপারেও বড় মাপের মানুষ, অ্যাথেন্সের বিশ্রী বুড়োদের মতো নয়। অথচ সেই বুড়োরাই সক্রেটিসকে গালি দেয়। কিন্তু ঘটনা হলো জাহাজে তার সক্রেটিসকে নিয়ে বিশ্রী কানাঘুষা শুরু হয়ে গেছে। কি করা উচিত তার? ওদের ভুল ভাঙানো উচিত? এলসিবিয়াডিস এবার নিজের কাছেই চিৎকার করে উঠল, আমি কেন বাজে লোকের কাছে ব্যাখ্যা দিতে যাব? আমি এলসিবিয়াডিস, আমি প্যারিক্লিসের ভাগ্নে, সেরা যোদ্ধা। আমি যা করি নিজের ইচ্ছায় করি। আমি কেন ওদের কাছে ব্যাখ্যা করতে যাব? আমি কাউকে কিচ্ছু বলবো না। কাউকে কিছু বলা মানে সক্রেটিসকে অসম্মান। যে মানুষটি সারা রাত আমাকে সেবা করেছে, তার নামে এসব কথা যারা বলে আমি তাদের ধোতা মুখ ভোতা করে দিব। আমি সক্রেটিসের কাছে যাওয়াও বন্ধ করব না। সে আমার জীবন বাঁচিয়েছে। যুদ্ধ তো অনেকেই সেখানে ছিল, অন্য কেউ তো এগিয়ে আসেনি। নিজের জীবন তুচ্ছ করে এসেছিল একমাত্র সক্রেটিস। আমার জীবনের জন্য আমি তার কাছে ঋণী। যতদিন বাঁচবো আমি এই ঋণ মনে রাখবো। আজ থেকে আমার জীবনের একমাত্র গুরু হবেন সক্রেটিস। সেদিন থেকে সক্রেটিসের আরেকজন অকৃত্রিম বন্ধু হলো, তার নাম এলসিবিয়াডিস। কিন্তু একই সাথে নতুন এক কানাঘুষা শুরু হলো তাদের দুজনকে নিয়ে। মানুষ রগরগে গল্প তৈরি করলো। যুদ্ধ থেকে অ্যাথেন্সে ফিরে সক্রেটিস। পিডিডিআর যুদ্ধে বীরত্বের জন্য অ্যাথেন্সের সরকার পুরস্কার দিল এলসিবিয়াডিয়াসকে। সরকারের কেউ সক্রেটিসের কথা উল্লেখ করলো না। সক্রেটিসকে পুরস্কার দিয়ে কী হবে? সে নেতা নয়, নেতার ছেলেও নয়, নেতাদের কোনো কাজেও আসে না, তার জন্য কেউ সুপারিশও করে না। সে খালি পায়ে ঘোরে আর ছেলেদের সুন্দর জীবনের কথা বলে। তার সুন্দর জীবন যুদ্ধে কোনো কাজে লাগে না। তাকে পুরস্কার দেওয়ার কিছুই নেই। এলসিবিয়াডিস পুরস্কার গ্রহণ করলো, সাহসিকতার পুরস্কার। পুরস্কার নিতে তার ভালোই লাগছিল, কিন্তু বারবার সক্রেটিসের মুখটা ভেসে উঠছিল। সে এদিক ওদিক তাকাচ্ছে যদি কোথাও সক্রেটিসকে দেখা যায়। কিন্তু সক্রেটিস তো পুরস্কারের মঞ্চে মানুষ নয়, সে রাস্তার মানুষ। তাকে মঞ্চে পাওয়া যাবে না, তাকে খুঁজতে নামতে হবে পথে। বাড়িতে ফিরে এলসিবিয়াডিস খুব সুন্দর সাজুগুজু করেছে। তাকে দেখে আশপাশে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে ছেলেটিকে। চোখ ফেরাতে ইচ্ছে করছে না। দেখতে দেখতে 20 বছর হয়ে গেল ছেলেটির। এলসিবিয়াডিস বলল, আমি দোয়া নিতে আসলাম। দোয়া কি জন্যে? আমি দীক্ষা নিতে যাচ্ছি। গুরুর কাছে দীক্ষা? মানে কি? কে তোমার গুরু? সক্রেটিস। আশপাশে খুব খুশি। এই অহংকারী ছেলেটার অনেক গুণ, যেমন রূপ তেমনই গুণ। কেমন সুন্দর করে কথা বলে, কিন্তু দোষ একটাই, সে নিজে যা ভাবে তাই করে, কারো কোনো কথা শোনে না। এমনকি প্যারিক্লিসের কথাও শোনে না। তাকে নিয়ে প্যারিক্লিসের অনেক চিন্তা। বাপ মা মরা ছেলেটাকে অনেক আদরে বড় করেছেন প্যারিক্লিস, কিন্তু লোকে বলে আদরে বাদর হয়ে গেছে। সে কাউকে মানে না। সে মনে করে প্যারিক্লিস হলো অ্যাথেন্সের রাজা আর সে নিজে হলো যুবরাজ। তবে আর চিন্তা নেই, এখন এলসিবিয়াডিস সক্রেটিসের সাথে মিশবে। সক্রেটিসের চরিত্র খুবই উন্নত। এতদিনে সে কোনো দিন আশপাশের দিকে কামনার চোখে তাকায়নি। সে মানুষের জন্য সুন্দর জীবনের উপায় খোঁজে। এমন লোকের শিষ্য কোনো দিন খারাপ হতে পারে না। আজ প্যারিক্লিস বাড়ি ফিরলেই বলতে হবে এলসিবিয়াডিসকে নিয়ে আর কোনো চিন্তা নেই। সে এবার সঠিক জহুরির পাল্লায় পড়েছে, আর খারাপ হতে পারবে না। এলসিবিয়াডিস সক্রেটিসকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। আজ কেউ তাকে দেখেনি। এমনকি আগুরার একটি চক্কর দিলে আর কাউকে পাও বা না পাও, সক্রেটিসকে পাবেই। কিন্তু আজ তার দেখা নেই। তাকে খুঁজতে এলসিবিয়াডিস সক্রেটিসের বাড়ি চলে এলো। সে অবাক, এমন ভাঙাচোরা বাড়ি, খুবই অল্প একটু জায়গা, পেছনে একটি জলপাই বাগান। এই বাগানই তার সম্বল। সে ঠিক করলো সক্রেটিসের এক টুকরো জায়গা দেবে, একেবারে মধ্য অ্যাথেন্সে, অ্যাক্রোপলিসের পাশেই। সে সক্রেটিসকে বলেছে, শোনো, এই জায়গায় একটি বাড়ি করবে, সামনে ঘরটা করবে আকাশি, সেখানে আমরা বসবো। ভেতরের ঘরটা বেগুনি। বেগুনি হলো স্নিগ্ধ রং। তোমার স্ত্রীর মন ভালো থাকবে, সে আর তোমার সাথে চেঁচামেচি করবে না। তখন তোমার ঘর ভরা শান্তি আর মাথা ভরা জ্ঞান।
জেনথেপে ভিতর থেকে শুনছিল সব কথা। সক্রেটিসের বন্ধুরা তেমন কেউ বাড়িতে আসেনি। সক্রেটিসই তো বাড়িতে থাকে না, বন্ধুরা আসবে কি করে? জেনথেপে কান পেতে শুনছিল তারা কি বলে। এলসিবিআরটিসের মতো উচ্চ ঘরের তরুণ তার বাড়িতে আসবে সে ভাবতেও পারেনি। জেনথেপে মনে মনে খুশি, ছেলেটি বাড়ি করে দেবে, এই বাড়ি ভেঙে জলপাই গাছ লাগাবো, তাদের আর অভাব থাকবে না। কিন্তু সক্রেটিস বলল, শোনো বউ, লোকে তোমাকে গরিবের বউ বলে সেটি খারাপ, কিন্তু তুমি কি চাও লোকে তোমাকে ভিখারির বউ বলুক? জেনথেপে কি উত্তর দেবে? সে জানে এই লোক প্যাচ দিয়ে কথা বলে, সারা অ্যাথেন্সে মানুষকে নাচায়, তার মতো নারী তো তার কাছে কিচ্ছু না। জেনথেপে কাঁদতে শুরু করলো। একটি সুখের স্বপ্ন হাতের সামনে পড়ে আছে, তার স্বামী সেটি ধরছে না। কান্না ছাড়া আর কি বা করতে পারে স্ত্রী? সক্রেটিস আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেল। বইয়ের কান্নাকে গুরুত্ব দিয়ে বসে থাকলে সে আর দার্শনিক হতে পারবে না। তার চিন্তা সারা অ্যাথেন্সের মানুষের নিয়ে, তাদের জীবন সুন্দর করতে হবে। একলা জেনথেপে সুন্দর জীবন করতে সব মানুষকে বঞ্চিত করলে সেটি খুবই স্বার্থপরের মতো কাজ হবে। সক্রেটিস আর যাই হোক স্বার্থপর নয়। সে হালকা পায়ে ঘর থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হয়ে এলেও বিপদ, যুদ্ধ চলছে। স্পার্টার সেনারা অ্যাথেন্সের দেয়ালের বাইরে অবরোধ করে দাঁড়িয়ে আছে, তাই অ্যাথেন্সের কেউ দেয়ালের বাইরে যেতে পারে না। দেয়ালের ভেতরে লোক আর লোক, এই জন্য সক্রেটিসের ঘোরাঘুরি কমে গেছে, আড্ডার জায়গা কমে গেছে। যুদ্ধ যেভাবে চলছে তাতে মনে হয় এই যুদ্ধ অনেক বছর চলবে। ট্রয়ের যুদ্ধ চলেছিল 10 বছর, অ্যাথেন্সের যুদ্ধে স্পার্টার সাথে কত বছর চলবে কেউ জানে না। যুদ্ধ সারা বছর হয় না, যুদ্ধেরও গ্রীষ্মের ছুটি হয়। গরমের সময় যুদ্ধ বন্ধ থাকে, তখন সবাই অলিম্পিক খেলায় অংশ নেয়। অলিম্পিকের সময় গ্রিসের কোথাও কোনো যুদ্ধ হবে না। গরমকালে বীরত্ব দেখাতে চাইলে খেলার মাঠে গিয়ে পদক জিতে নাও। অলিম্পিক শেষ হলে শীতকালে যুদ্ধ শুরু, তখন মানুষ হত্যা করে বীরত্ব দেখাও। তাই যুদ্ধ মাঝে মাঝে বিরতি হয়, আবার শুরু হয়। নিয়মকানুন ভালো। স্পার্টা সেনারা প্রতি বছর শরতের সময় বাড়ি ফিরে যায়, এই সময় তারা ফসল ফলায়, অলিম্পিক পদকে যেতে আমোদ ফুর্তি করে। আনন্দ শেষ করে শীতের শুরুতে আবার অ্যাথেন্সকে আক্রমণ করে। স্পার্টা যখন আক্রমণ করে তখন অ্যাথেন্সের সবাই ঘরবাড়ি ফেলে শহরের মূল দেয়ালের ভেতরে ঢুকে যায়। এই দেয়াল ভেঙে স্পার্টা সেনারা ঢুকতে পারে না। যুদ্ধের গ্রীষ্মকালীন ছুটির সময় সবাই যার যার বাড়িতে ফিরে যায়। এই সময়ে অ্যাথেন্সের লোকজন ফসল ফলায়, নাটক করে। শীতের শুরুতে স্পার্টা সেনা আসার আগেই ঘরবাড়ি ফেলে আবার শহরের দেয়ালের ভেতরে ঢুকে যায়। এটি প্যারিক্লিসের যুদ্ধ কৌশল। তিনি আশা করেন যে কয়েক বছর এরকম করে স্পার্টানরা ক্লান্ত হয়ে যাবে আর অ্যাথেন্সের দিকে আসবে না। এভাবেই একদিন যুদ্ধ শেষ হবে। অল্প রক্তপাতে যুদ্ধ শেষ করার জন্য তিনি এই কৌশল নিয়েছেন। যুদ্ধে তরুণরা মারা যাচ্ছে, প্রতিদিনই লাশ আসছে, প্রতিটি পাড়ার কোনো না কোনো ছেলে মারা যাচ্ছে, এর মধ্যে শহরের সব কাজ চলছে।